আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সলিড স্টেট। আজকে হবে পার্ট 2 বা ক্লাস নাম্বার 2। আমরা আগের ক্লাসে ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিড তাদের পার্থক্য শিখেছি। একটা পার্থক্য বাদ পড়ে গেছিল এবং সেটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা প্রথমে আলোচনা করে নিচ্ছি। কুলিং কার্ভ ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কুলিং কার্ভ কেমন হবে। প্রথমে তাহলে জানবো যে কুলিং কার্ভটা কি জিনিস। কুলিং কার্ভ মানে শীতলীকরণের জন্য যে গ্রাফ পাওয়া যায় সেটাকে কুলিং কার্ভ বলে। অর্থাৎ আমরা যদি টাইম আর টেম্পারেচারকে প্লট করি তাহলে কি পাবো। আমরা এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি টেম্পারেচার। তো ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা এই রকম একটা গ্রাফ পাই। এইখানটা এই পোর্শনে আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে টেম্পারেচার কিন্তু আমি কমিয়েছি, অথচ টেম্পারেচার কমেনি। এই দুটো শার্প ব্রেক দেখতে পাই যেখানে টেম্পারেচার ফিক্সড আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। তো কেন? কারণ হচ্ছে ক্রিস্টালাইজেশনের জন্য। ক্রিস্টালাইজেশন যখন হয় তখন হিট রিলিজ হয়, তার ফলে এখানে আমি টেম্পারেচার কমাচ্ছি অর্থাৎ উষ্ণতা কমাচ্ছি, কিন্তু যেহেতু এই প্রসেসে কিছু হিট মুক্তি পাচ্ছে বা হিট বেরোচ্ছে সিস্টেম থেকে, সেই জন্য এইটুকুটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তারপরে আবার শার্প ফল হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে তাপমাত্রা বা উষ্ণতা কমতে থাকে। তো এইটা দুটো ব্রেক কেন দেখতে পাই আমরা? ডিউ টু ক্রিস্টালাইজেশন। কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কি দেখতে পাবো? এই বরাবর আমি প্লট করছি টাইম আর হচ্ছে এই বরাবর প্লট করছি আমরা টেম্পারেচার। তাহলে কি দেখতে পাবো? এরকম একটা স্মুথ কার্ভ দেখতে পাবো, অর্থাৎ সময়ের সাথে সাথে টেম্পারেচার কমছে। কুলিং কার্ভ মানে তাহলে কি? কোনো জিনিস সময়ের সাথে সাথে ঠান্ডা হচ্ছে, সেটাকে আমরা যদি প্লট করি তাহলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে শীতলীকরণের জন্য কার্ভ। এবার যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে টার্মস বা পদ, যেটা এই চ্যাপ্টারকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বারবার কাজে লাগবে। এবং এই টার্মগুলো যদি আমরা না জানি তাহলে এই চ্যাপ্টারটা আমরা এগোতে পারবো না। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কেলাস কাকে বলে। কেলাস ক্লাস 9 একটু একটু শিখেছিলাম আমরা। সেটা হচ্ছে সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। যেমন নুন বা চিনি, মিছরি, এদের যে বড় বড় দানা যেগুলো আমাদের চোখে পড়ে, তাদের একটা সুন্দর শেপ আছে। নুনের ক্ষেত্রে যেমন দেখতে পাই যে বা ক্লাস 10-এ আমরা যখন পড়েছি যে একটা ঘনকের মতো কিউবের মতন শেপ দেখতে পাই, তাহলে প্রথম যে পয়েন্ট পেলাম সেটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। নাম্বার 2 কি? নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ। সমতল দ্বারা সীমাবদ্ধ। আমরা যে ঘরটায় বসে আছি সেটাকে যদি এরকম একটা বড় ফর্ম ভাবি, এরকম ছোট ছোট কেলাস যেগুলো মাইক্রোস্কোপিক খুব ছোট, তাদের একটা বড় ফর্ম ভাবি, তাহলে যে আইডিয়াল উদাহরণ আমাদের চোখের সামনে আছে সেটা হচ্ছে আমরা যে ঘরে আছি সেই ঘরটার কতগুলো তল আছে? 6টা তল আছে, পৃষ্ঠতল 6টা আছে। তাহলে এই পয়েন্টটা কি পেলাম? নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ। সমসত্ব কঠিন পদার্থ। সমসত্ব মানে যার সব জায়গায় একই রকম ঘনত্ব, যার সর্বাংশে গঠনকারী কণা সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত। তাকে আমরা বলছি কেলাস।
আরেকবার দেখে নিচ্ছি। সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ, সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণার সুষম এবং পর্যায়ক্রমে বিন্যাস দেখতে পাই আমরা। যেমন বাড়ির ক্ষেত্রে কি দেখতে পাই, যে এই ঘরগুলো একটার পর একটা, দোতলা তিনতলা ফ্ল্যাট যেগুলো আছে, যে একতলার পর দোতলা তিনতলা এরকম ভাবে রিপিট হতে থাকে, সেই জন্য বলা হচ্ছে সুষম ভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। সুষম ভাবে পর্যায়ক্রমে বিন্যাস আমরা বাড়ির ক্ষেত্রেও দেখতে পাই না, ফ্ল্যাটের ক্ষেত্রেও দেখতে পাই না। তার কারণ এক একটা ঘর এক এক রকম সাইজের হয়, মাঝে মাঝে বাথরুম, ঠাকুর ঘর, ডাইনিং এসব থাকে, তাদের সাইজ একই রকম হয় না। কিন্তু কেলাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, প্রত্যেকটা ইউনিট একই রকম, তারা সুষম ভাবে এবং তারা একটার ওপর একটা ইউনিট, যদি এরকম ঘনক ইউনিট আমরা ভেবে থাকি, এই ছবিটা আঁকা প্র্যাকটিস করে নেবে প্রত্যেকে, কারণ বারবার আমাদের এরকম ঘনক আঁকতে হবে। তাহলে এইরকম যে ঘনক আছে, এর ওপরে একটা ঘনক, নিচে একটা ঘনক, এপাশে ঘনক ওপাশে ঘনক দিয়ে রিপিট হয়ে টোটাল কেলাসের স্ট্রাকচারটা তৈরি করে। তাহলে এটাকে আমরা বলছি কেলাস। এবার যেটা শিখবো সেটা হচ্ছে স্পেস ল্যাটিস। স্পেস ল্যাটিস মানে কিছু পয়েন্ট, যাদের স্পেস মানে বুঝতেই পারছি যে শূন্য বা একটা আয়তন তার। এবার কিছু পয়েন্ট রয়েছে, এই ধরনের পয়েন্ট, তাদের 3 ডাইমেনশনে যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকেই আমরা বলবো স্পেস ল্যাটিস। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে এটা আমার বোর্ডে 3D হয়নি, তাকে আমরা বলবো স্পেস ল্যাটিস। এবার স্পেস ল্যাটিসের পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক। কেলাস জালক কাকে বলবো, যদি এই যে আমি পয়েন্টগুলো বানিয়েছি, এই পয়েন্টে কি করব, পয়েন্টগুলোতে যদি আমার কেলাস গঠনকারী কণা, আয়ন, বা গঠনকারী কণা বলতে আমরা বুঝি অণু, পরমাণু বা আয়ন, সেই দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিই, তখন তাকে আমরা বলবো ক্রিস্টাল ল্যাটিস। তো আমাদের যেটা খুব পরিচিত কেলাস, সেটা সোডিয়াম ক্লোরাইড। তো এখানে আমি Na+ কে ঘিরে থাকে Cl-, 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 একটা Na+ কে ঘিরে 6টা Cl- আছে, একটা প্লেনের ওপরে আছে আর একটা প্লেনের নিচে আছে, যাকে দেখাতে পারলাম না। তো তখন আমরা তাকে বলবো ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক, তাকে বলবো আমরা কেলাস জালক। যখন এই স্পেস ল্যাটিসের যে পয়েন্টগুলো আছে, তাকে যদি আমরা গঠনকারী কণা দিয়ে রিপ্লেস করে দিই। এবার ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু, সংজ্ঞাটা মুছে দিলাম। ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু কাকে বলবো, যেখানে যেখানে এই আয়নগুলো রয়েছে, সেই পয়েন্টটাকে বলা হবে, এই পয়েন্টগুলোকে বলা হবে ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু। ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দু। তাহলে স্পেস ল্যাটিস হলো 3 ডাইমেনশনে অ্যারেঞ্জমেন্ট। ক্রিস্টাল ল্যাটিস হলো সেগুলোকে যদি আমরা গঠনকারী কণা দিয়ে রিপ্লেস করে দিই, বা সেই জায়গাগুলোতে আমরা গঠনকারী কণাকে বসাই। আর জালক বিন্দু হলো যে গঠন অণু বা গঠনকারী কণাকে যদি বিন্দু হিসাবে কল্পনা করি, তখন তাকে আমরা বলবো জালক পয়েন্ট। এবার যেটা আসছে সেটা হচ্ছে ইউনিট সেল বা একক কোষ। এটা পরীক্ষাতেও আসে, এখান থেকে খুব সমস্ত রকম পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। তো এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করব। ইউনিট সেল তাহলে কি হয়ে যাবে, ইউনিট সেল, এই যে আমি বললাম যে একটা ঘর, সেটাকে যদি বারবার রিপিট করতে থাকি, তাহলে যে আকারটা পাবো আমরা, তাকে বলা হচ্ছে ইউনিট সেল। তার মানে ইউনিট সেলের বৈশিষ্ট্য কি, একক কোষ বারবার পুনরাবৃত্তি হয়ে, বারবার পুনরাবৃত্ত হয়ে টোটাল কেলাস জালকটা তৈরি করে। কেলাস জালক তৈরি করে।
এটাই হচ্ছে একটা কেলাসের ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, যেটা বারবার রিপিট হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, যা বারবার রিপিট হবে। আর পুরো কেলাসটা দেখতে, পুরো কেলাসটা কার মতন হয়ে যাবে? ইউনিট সেল বা একক কোষের মতন হয়ে যাবে। ইউনিট সেল বা একক কোষের মতন হয়ে যাবে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ইউনিট সেলের সংজ্ঞাটা জানবো। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা মুখস্থ করব, সংজ্ঞাটা পরীক্ষাতেও আসে। কোন কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস, যা বৈশিষ্ট্যগুলো পেয়েছি তারই মতো মৌলিক বিন্যাস বারবার পুনরাবৃত্ত হয়ে পুরো কেলাস জালক তৈরি করে। বারবার পুনরাবৃত্ত হয়ে কেলাস জালক তৈরি করে, তাকে আমরা বলবো কি বলবো? তাকে আমরা বলবো ইউনিট সেল। এবার একটা ইউনিট সেলকে আমরা এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করব, সেজন্য আরেকবার বলছি। কোন কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস বারবার পুনরাবৃত্ত হয়ে পুরো কেলাসটা তৈরি করে, তাকে আমরা বলছি ইউনিট সেল। এবার ইউনিট সেল বা একক কোষকে আমরা যেভাবে বুঝবো, মানে একে পরিচিত একটা চিহ্ন, কোনো একটা জিনিসকে আমরা বুঝি যখন তার কিছু বৈশিষ্ট্য সূচক রাশি থাকে, সেইগুলো কি সেটা এবার আমরা দেখব। যেমন আমরা এবার একটা ঘনককে আঁকার চেষ্টা করি। এই হলো, একটু আগেই বললাম যে এই ছবিটা বারবার আঁকতে হবে, তো এটাকে প্র্যাকটিস করে নেব। এবার আমরা দেখব যে রাশিগুলো, সেটা হচ্ছে এই বরাবর একটা অ্যাক্সিস, এই বরাবর একটা অ্যাক্সিস, এই বরাবর একটা অ্যাক্সিস। এটা কি? এটা y, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস। তো y অ্যাক্সিস বরাবর যে বাহুর দৈর্ঘ্য তাকে বলছি b, x অ্যাক্সিস বরাবর যে বাহুর দৈর্ঘ্য তাকে বলছি c, এটা a, তাকে বলছি আমরা a। আর z অ্যাক্সিস বরাবর যে বাহুর দৈর্ঘ্য তাকে বলছি আমরা c। তাহলে a b c এই তিনটে বাহুর দৈর্ঘ্য, এটা বৈশিষ্ট্য সূচক। এবার এদের মধ্যে যে কোণগুলো আছে, b আর c এর মধ্যে আলফা, এটা হচ্ছে বিটা, আর একটা কোণ এইটাকে কিভাবে, এইটা হচ্ছে গামা। তাহলে এই তিনটে বাহু এবং তিনটে কোণ দিয়ে আমরা ইউনিট সেলগুলোকে বুঝতে পারি। এর উপর ভিত্তি করে কত রকমের ইউনিট সেল হতে পারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের 14 রকমের ইউনিট সেল হয়, সেটাকে ব্রাভেস ল্যাটিস বলে। ব্রাভেস একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান বা ফরাসি গণিতজ্ঞ, উনি সর্বপ্রথম এই আকৃতিগুলো দেখেছিলেন। তাহলে এটা কিন্তু এমসিকিউতে এসে থাকে, এই 14টা ব্রাভেস ল্যাটিস, এইটুকু ব্রাভেস ল্যাটিস। এর মধ্যে আরো ভাগ আছে, তার মধ্যে যেমন 7টা আছে সিম্পল কি অবশ্য বলিনি, তারপরে এগোচ্ছি। তাহলে এবার সরল বা আদিম বা প্রিমিটিভ বা সিম্পল একক কোষ আমরা কাকে বলবো? যখন এই 8টা কর্নার যে আছে, 8টা কর্নারে গঠনকারী কণা আছে, তখন তাকে আমরা বলবো সরল একক কোষ বা আদিম একক কোষ বা সিম্পল বা প্রিমিটিভ ইউনিট সেল। কি হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে শুধুমাত্র কর্নারে 8টা কর্নার আছে, তো 8টা কর্নারে রয়েছে আমার গঠনকারী কণা, তাকে বলছি আমরা সিম্পল।
এই ব্রাভিয়াস ল্যাটিসের মধ্যে 7টা আছে এরকম সিম্পল কিউবিক। এরপর যদি এই কর্নারে তো থাকবেই, একদম মাঝখানে যদি একটা থাকে তখন তাকে বলা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক সেল, বা একে বলছি আমরা বিসিসি। বডি সেন্টার্ড এর গঠন তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, 8টা কর্নারে তো আছেই, আর কোথায় আছে, একদম ঠিক মাঝখানে রয়েছে। যে ঘরটা নিয়ে চোখের সামনে ভাবতে বলেছি, তো ঘরটাকে কল্পনা করো, 8টা কোণায় তো 8টা রয়েছে এবং ঠিক ঘরের মাঝখানে শূন্যে আরেকটা রয়েছে, তাকে আমরা বলছি বডি সেন্টার্ড বিসিসি বা দেহ কেন্দ্রিক ইউনিট সেল বা একক কোষ। তো এই 7টা ব্রাভিয়াস ল্যাটিসের মধ্যে 7টা আছে সরল, 4টে আছে, 4টে না 3টে আছে বিসিসি, অর্থাৎ 3টে হচ্ছে বিসিসি মানে বডি সেন্টার। এবার ফেস সেন্টার কাকে বলবো, একটা ঘরের 6টা ফেস আছে, মেঝে এবং ছাদ আর বাকি 4টে দেওয়াল, এই 6টা ফেস বা 6টা পৃষ্ঠতলে একটা করে অ্যাটম আছে, তখন তাকে আমরা বলবো ফেস সেন্টার বা এফসিসি। এই একটা ফেস এখানে একটা, এই একটা ফেস এখানে একটা, এটা যেটা সামনের ফেস এর মাঝখানে একটা, এই পিছনের ফেস এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হয়ে গেল আমার ফেস সেন্টার্ড বা এফসিসি, বা কি হয়ে যাবে পৃষ্ঠ কেন্দ্রিক, এটা হয়ে গেল পৃষ্ঠ কেন্দ্রিক। তো 7টা ব্রাভিয়াস ল্যাটিসের মধ্যে 2টো পাবো আমরা এফসিসি, 2টো হচ্ছে এফসিসি। এবার এন্ড সেন্টার্ড বা প্রান্ত কেন্দ্রিক আরেকটা টাইপ আছে, সেই প্রান্ত কেন্দ্রিক কাকে বলবো, 8টা কর্নারে 8টা সবসময়ই আছে, তাছাড়া কি হবে, অপোজিট দুটো ফেসে যদি দুজন থাকে, তো আমি এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানেও বসাতে পারতাম, এই সামনে এবং এই পিছনের, এই সামনের যে তল আর এই পিছনের তল এতেও বসাতে পারতাম, তাহলে একে আমরা বলছি এন্ড সেন্টার্ড বা প্রান্ত কেন্দ্রিক ইউনিট সেল, প্রান্ত কেন্দ্রিক ইউনিট সেল। এই 7টার মধ্যে, এই 14টা ব্রাভিয়াস ল্যাটিসের মধ্যে এন্ড সেন্টার বা প্রান্ত কেন্দ্রিক আছে 2টো, তাহলে 7 3 10 2 2 4 14টা পেয়ে গেলাম। এবার আরো একটা ভাগ আমরা এই এবিসি এবং আলফা বিটা গামার উপর করতে পারি, সেক্ষেত্রে আমরা 14টা এবং এই যে 7টা সরল, 3টে বিসিসি, 2টো এফসিসি আর 2টো ইসিসি, এই ভাগটাও পাবো। সেটা এবার দেখে নেব, তাদেরকে আমরা কি বলছি, এ বি সি এবং আলফা বিটা গামার উপর ভিত্তি করে এই ভাগটা হবে। ভাগগুলো প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে কিউবিক ইউনিট সেল। কিউবিকের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, কিউবিকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে A = B = C, 3টে বাহুই সমান এবং আলফা বিটা গামা 3টে সমান এবং 90 ডিগ্রি। এটা হচ্ছে কিউবিক। এর ক্ষেত্রে আমরা 3টে ভাগ দেখতে পাই, একটা হচ্ছে সিম্পল দেখতে পাই, আরেকটা দেখতে পাই বিসিসি, আর এফসিসিও দেখতে পাই। সিম্পল মানে 8টা কর্নারে 8টা আছে, বিসিসি মানে 8টা কর্নারে 8টা থেকেও একটা সেন্টারে একদম মাঝখানে রয়েছে, এফসিসি মানে 8টা কর্নারে 8টা আছে এবং আর কোথায় আছে, আর 6টা ফেসে 6টা আছে। তাহলে এ বি সি এবং আলফা বিটা গামার উপর ভিত্তি করে নেক্সট ভ্যারিয়েশন যেটা দেখতে পাবো আমরা সেটা হচ্ছে টেট্রাগোনালের ক্ষেত্রে কি হবে, টেট্রাগোনালের ক্ষেত্রে A = B হবে কিন্তু not equal to C, এবং আলফা
বিটা গামা এখনো অবধি পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে A ইকুয়াল টু বি হলো, কিন্তু সিটা ইকুয়াল হলো না। এর ক্ষেত্রেও দুটো টাইপ আমরা দেখতে পাবো, একটা হচ্ছে সিম্পল টেট্রাগোনাল, আরেকটা হচ্ছে বডি সেন্টার্ড টেট্রাগোনাল। নেক্সট টাইপ আমরা দেখবো অর্থোরম্বিক। অর্থোরম্বিক, অর্থোরম্বিকের ক্ষেত্রে কি হয়ে যাবে, A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্যই হয়ে যাবে অসমান, এবং এক্ষেত্রে যেটা হবে আলফা বিটা গামা হয়ে যাবে 90 ডিগ্রি। এর ক্ষেত্রে আমরা চারটে ভাগ দেখতে পাবো, অর্থাৎ যে চারটে ভাগ আমরা দেখলাম সেই সবকটা এখানে দেখতে পাবো। সিম্পল পাবো, তারপরে পাবো সিম্পল অর্থোরম্বিক, বডি সেন্টার্ড অর্থোরম্বিক, ফেস সেন্টার্ড অর্থোরম্বিক আর এন্ড সেন্টার্ড অর্থোরম্বিক। এই চারটে ভাগ আমরা দেখতে পাবো। আর এক্ষেত্রে কি হলো, আলফা এ বি সি তিনটেই অসমান, এবং আলফা বিটা গামা 90 ডিগ্রি রয়েছে। তারপরের টাইপ যেটা আমরা দেখব সেটা হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনালের ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে A ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তার মানে A ইকুয়াল টু বি তো হলো, কিন্তু সিটা সমান নয়। এক্ষেত্রে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা হবে 90 ডিগ্রি, আর গামা হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে সি সমান নয় এবং গামাও সমান নয়, এবং সেটা 90 ডিগ্রিও নয়, সেটা হয়ে যাবে 120 ডিগ্রি, এবং এর কোনো ভাগ নেই। তাহলে হেক্সাগোনালের আর কোনো ভাগ পেলাম না আমরা। এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রম্বোহেড্রাল, RHOM, রম্বোহেড্রাল। রম্বোহেড্রালকে ট্রাইগোনালও বলে। তাহলে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। ট্রাইগোনালের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আলফা এ বি সি তিনটে সমান হলো, কিন্তু এক্ষেত্রে আলফা বিটা গামা এরা সমান, কিন্তু এরা 90 ডিগ্রি নয়। তাহলে রম্বোহেড্রাল বা ট্রাইগোনালের ক্ষেত্রে এ বি সি তিনটে বাহু সমান, আলফা বিটা গামা সমান, কিন্তু এরা 90 ডিগ্রি নয়। মনোক্লিনিক, এরপরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিকের ক্ষেত্রে তিনটে বাহু অসমান, A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর এক্ষেত্রে হয়ে যাবে আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং বিটা ইকুয়াল টু হয়ে যাবে 120 ডিগ্রি। এর দুটো ভাগ আমরা দেখতে পাবো, একটা ভাগ হচ্ছে সিম্পল আর একটা এন্ড সেন্টার্ড। এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল আরেকটা এন্ড সেন্টার্ড। এই হয়ে গেল। আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিককে এখানটা লিখি, ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলফা বিটা গামা তিনটে সমানও নয় এবং 90 ডিগ্রি নয়। আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তিনটে কোণ সমানও নয় এবং তিনটে 90 ডিগ্রিও নয়। আর A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এবং এর ক্ষেত্রে আর কোনো ভেরিয়েশন নেই। এর ক্ষেত্রে এই তিনটেই ট্রাইক্লিনিক মানে সিম্পল পেলাম। তাহলে এখান থেকে এবার তোমরা মিলিয়ে দেখে নাও, সাতটা সরল বা সিম্পল, তিনটে বিসিসি পেয়েছি, দুটো এফসিসি আর দুটো ইসিসি পেয়েছি আমরা। এই হয়ে গেল এ বি সি এবং আলফা বিটা গামার উপর বেস করে আমরা টোটাল 14টা ব্রাভে ল্যাটিস পেলাম, যেটা ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ব্রাভে প্রথম দেখিয়েছিলেন। সেই অনুযায়ী এটা কিন্তু আসে পরীক্ষায়, এইচএস এ আসে এই 14টা ব্রাভে ল্যাটিস সম্পর্কে, শুধু এই নাম্বারটাই আসে, কিন্তু বাকিটা ভালো করে জেনে রাখো, অন্যান্য পরীক্ষাতেও আসতে পারে। সবাই ভালো থেকো এবং ভিডিও দেখতে থাকো।